শুরু হয়ে গেল সুন্দরবনের ইলিশ উৎসব। মুষলধারায় বৃষ্টি আর তার সাথে গরম গরম মাছ ভাজা। এত খেয়েছি, খাওয়ার পর খাওয়া রাক্ষসের মতন খেয়েছি। বাট ইলিশ উৎসবে সে এত ভালো লেগেছে, বহুত গজব লাগা। দিদি, খাওয়ার স্বাদ কেমন? ভালো। হরিণ ইলিশ মাছের দিকে তাকিয়ে আছে। সুন্দরবনের সংস্কৃতির গুরুত্বপূর্ণ উৎসব হয়ে গিয়ে দাঁড়িয়েছে বর্ষার ইলিশ উৎসব। দুরাত্রি 3 দিনের ছুটিতে দৈনন্দিন জীবনের কাজের টেনশন ছেড়ে পৃথিবী বিখ্যাত বৃহৎ ম্যানগ্রোভ বনভূমির জলপথে ভেসে বেরিয়ে খাওয়া দাওয়া করতে কারই না ভালো লাগে। আজকের রোমান্টিক জার্নির রোমাঞ্চকর পরিবেশে ইলিশগুড়ি বৃষ্টিতে ভেসে বেরিয়েছি। এলাহিদার সুস্বাদু খাবার হাতে নিয়ে বাজপাখির দৃষ্টিতে বাঘের ডেরাতেও চোখ রেখেছি। পৃথিবীর সবথেকে হিংস্র প্রজাতির কুমিরকে চোখের সামনে ভাসতে দেখেছি। হরিণীর ছানাকে নির্ভয়ে বিচরণ করতেও দেখেছি। কখনো বড় নদী, কখনো ম্যানগ্রোভের সরু খাড়ি দিয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করেছি ম্যানগ্রোভ এবং হেতালের রহস্যময় জঙ্গল সম্পর্কে। এছাড়াও সাইট সিনে বিভিন্ন ম্যানগ্রোভের টাইগার রিজার্ভে ওঠানামা, থাকার বাসস্থানে সুন্দর একখানা হোমস্টে, মনোরঞ্জনে ঝুমুর নাচ সব কিছুই সম্ভব হয়েছে খুবই কম খরচে। তাহলে চলুন আজকের গল্প শুরু করি 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা ম্যানগ্রোভের সুন্দরবন। আমার গল্প শুরু হয়েছিল রাত্রি 1:40 পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে। যেই সময় সবাই অর্ধনিদ্রায় ব্যস্ত, ঠিক সেই সময় পাঁশকুড়া থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ধরে রওনা হয়ে গিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ভোর 5:24 হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 13। প্রায় তাড়াহুড়ো করেই প্ল্যাটফর্মের ভেতর দিয়ে দৌড় লাগিয়েছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং পৌঁছে গিয়েছিলাম হাওড়া ব্রিজের সামনে। চটজলদি একদম প্রথমে শিয়ালদহ বাসে উঠে রওনা হয়ে গিয়েছিলাম শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে, যেখান থেকে রয়েছে আজকের সুন্দরবন যাওয়ার জন্য লোকাল ট্রেন। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আমি এখন চলে এসেছি ফাইনালি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনের বাইরে সকালের যে ফলের মার্কেট একদম পুরো জমজমাট দেখতে পাচ্ছেন। তো সকালে আমি এখন নেমেছি, এখন হচ্ছে 6:05। তো এখন এখান থেকে সুন্দরবন যাওয়ার জন্য আমাকে ধরতে হবে ক্যানিং লোকাল। 6:30 একটা ক্যানিং লোকাল আছে। যেহেতু আমি এখানে পৌঁছে গেছি হাতে সময় নিয়ে, সেই জন্য 6:30 যে ক্যানিং লোকাল আছে সেই লোকালটা আমি ধরে নেব। আর আপনারা যদি একটু লেট করেন না শিয়ালদা স্টেশনে আসতে, তাহলে 7:42 আরেকটা লোকাল আছে যেটা ক্যানিং পর্যন্ত যায়। তো বেশিরভাগ সবাই ওই ট্রেনে করেই যায়। তাহলে চলুন স্টেশনের ভেতরে এখন চলে যাই। আমি এখানে আস্তে আস্তে অলরেডি টিকিট কেটে নিলাম, মাত্র 15 টাকা করে পড়লো একজনের টিকিট। শিয়ালদহ স্টেশন থেকে সুন্দরবনে যাওয়ার জন্য প্রথমে পৌঁছতে হয় ক্যানিং রেলওয়ে স্টেশনে। সকাল 6:30 লোকাল ট্রেন হোক কিংবা 7:42 লোকাল ট্রেন, পৌঁছতে হবে শিয়ালদহ স্টেশনে ঢুকে ডান দিকের সাউথ সেকশনের 18-19 নম্বর প্ল্যাটফর্মের সামনে। সকাল 6:30 যে ক্যানিং লোকাল আছে সেইটা শিয়ালদার সাউথ লাইন থেকে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। আর ট্রেনের সিট মোটামুটি ভালোই খালি আছে, আর মাত্র 1 মিনিট টাইম আছে হাতে। চলুন একটা সিট দেখে ট্রেনের মধ্যে বসে পড়া যাক। ঘড়ির কাঁটায় ঠিক 6:30 আমিও রওনা হয়ে যাই ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দূরত্ব মাত্র 45 কিলোমিটার, যা পৌঁছতে সময় লেগে যায় ট্রেনের সময় অনুযায়ী 1 ঘন্টা 14 মিনিটের মতো। এর মাঝে ক্রস করে ফেলবো 17টা লোকাল ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়ির কাঁটায় এখন বাজলো 7:53। এখন আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু শিয়ালদা স্টেশনের দিকে অল্প একটু এগিয়ে যেতে হয়। পাশে রয়েছে একটা মা বনবিবি মন্দির, ওই জায়গা থেকে আমাদেরকে পিক আপ এখান থেকে করে নেবে। যারা প্যাকেজে এখানে আসছেন তাদেরকে স্টেশন থেকে পিক আপ এবং ড্রপ দুটোই কিন্তু করা হবে। যেহেতু একটু আগে এসে পৌঁছে গেছি সেই জন্য ক্যানিং স্টেশনের বাইরে বেরিয়ে যাব। ওখানে দেখি টুকটাক চা জল খাবার সকালের খেয়ে নিই। তারপর আমাদের সময় হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হবে আজকে আমাদের জার্নি। এত গরম পড়েছে না এখানে, ভাবছি চায়ের জায়গায় আখের রস দিয়ে কাজ মেটাই সকাল সকাল। সুন্দরবন ভ্রমণের ট্যুর যখন বুক করেছিলাম তখনই হোয়াটসঅ্যাপে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল ক্যানিং স্টেশনে নেমে যেন আমরা শিয়ালদহের দিকে অল্প একটু এগিয়ে এসে প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে সেখানে মা বনবিবি মন্দিরের পাশে অটো স্ট্যান্ডে দাঁড়াই। এখান থেকে পিক আপের সময় সকাল 7:42 শিয়ালদহ ক্যানিং লোকাল ক্যানিং স্টেশনে প্রবেশ করার পরেই ঠিক ঘড়ির কাঁটায় 9টা বাজে সাথে সাথেই প্রবেশ করলো সকাল 7:42 শিয়ালদহ ক্যানিং লোকাল এবং তার সাথে সমস্ত ট্যুরিস্ট প্যাসেঞ্জার। এবং তারপরে আমরা রওনা হয়ে গেলাম সুন্দরবনের ট্যুরের উদ্দেশ্যে।
এখান থেকে আমাদের পিক আপ হয়েছিল অটোতে করে। তবে আজকের গল্পের কিছু চেঞ্জ এসে রয়েছে। আজকে আমরা আগেরবারের মতো সোনাখালী ঘাট থেকে লঞ্চে উঠছি না, আমরা উঠছি গদখালি ঘাট থেকে। কিছুক্ষণের মধ্যে ক্রস করলাম সুন্দরবনের বৃহত্তম এবং ভয়ঙ্কর রূপধারী মাতলা রিভার ব্রিজ। আরও বেশ কিছুক্ষণ যাওয়ার পর এবার ক্রস করলাম বাসন্তী নদীর ওপর বাসন্তী হোগল ব্রিজ। আকাশে কালো করে তখন মেঘের ঘনঘটা, যেটা বারবার মনে করাচ্ছিল খুব সম্ভব বৃষ্টি নামতে পারে। তো আজকের ভিডিওতে ছোট্ট একটা টুইস্ট। আজকে আমরা কিন্তু সোনাখালী হয়ে আজকে আমরা সুন্দরবন ট্যুরে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি গদখালি হয়ে। গদখালি ক্যানিং স্টেশন থেকে মাত্র 28 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন এই জায়গাতে নেমে পড়েছি, এই হচ্ছে আমাদের অটো, আর সামনেই রয়েছে এখানে গদখালির ঘাট। তাহলে চলুন ঘাটে যাওয়া যাক। ঠিক এই জায়গাটাতে দেখুন সুন্দরবন টাইগার রিজার্ভের একটা বোর্ড লাগানো আছে, কিন্তু আমরা এই দিকে যাব না, আমরা যাব ডান দিকের এই রাস্তা ধরে। এই গদখালি ঘাট আমার কাছে একদমই নতুন জায়গা একটা। আগেরবারে যখন এসেছিলাম সুন্দরবন ট্রিপে তখন আমি দেখিয়েছিলাম আপনাদের সোনাখালী ঘাট হয়ে আমি গিয়েছিলাম। তো আজকে গদখালি ঘাট হয়ে যাব। আর এই যে দেখছেন জেটি ঘাটের এরকম ব্রিজ করা আছে, দূরে ওখানে লঞ্চও দাঁড়িয়ে আছে আমাদের। আর আজকের যে ওয়েদার প্রচণ্ড মেঘলা, এখানে আসার আগে ওয়েদার চেক করেছিলাম, এখন আগামী 2 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নেই, কিন্তু এখানে আসার পর দেখছি ওয়েদার হঠাৎ করে চেঞ্জ। জানি না বৃষ্টি হবে কি না, হলে তো তাহলে পুরো একদম ট্রিপটা আজকে বাজিমাত হয়ে যাবে। তাহলে চলুন আমাদের বোটের দিকে এগোই। আজকের আমাদের বাহন, তার নাম এমবি ভ্রমণ সাথী। এই যে দাঁড়িয়ে আছে দেখছেন, এটাই হবে আজকে আমাদের সুন্দরবনের 2 রাত্রি 3 দিনের ভ্রমণের যাতায়াতের ব্যবস্থা। আর এই হচ্ছে আপার ডেক, আর এই হচ্ছে লোয়ার ডেক। প্রথমে চলুন লোয়ার ডেকটা দেখাবো, নিচে এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে সেটাই দেখাই আপনাদের। এরকম কয়েক ধাপ সিঁড়ি আছে। আগামী 2 রাত্রি 3 দিনের জন্য এটাই হচ্ছে আমাদের আজকে ভ্রমণ সাথী। এখানে দেখুন লোয়ার ডেকে টোটাল 6টা বেড রয়েছে, এই দিকে 3টে এবং এই দিকে 3টে। আমরা ব্যাগ রেখে দিয়েছি এখানে, ঘুমোবার সময় এখানে থাকবো, আর বাকি টাইম উপরে যে আপার ডেক আছে ওখানে গিয়ে বসে বসে আড্ডা দেবো। একদম শেষ প্রান্তে রয়েছে খুব সম্ভব কিচেন, সেটা আপনাদের পরে দেখাবো। নিচে লোয়ার ডেকে এন্ট্রি করার জায়গায় দেখুন এখানে 2টো বাথরুম রয়েছে, ডান দিকে এবং বাম দিকে উভয় সাইডেই। এটা কোন ঠাকুরের পুজো হয়? বিশ্বকর্মা আছে, কাষ্টকালী দেবী যেটা হয় সেটা। গতবার যখন এসেছিলাম দেখেছিলাম এখানে পা দিতে বারণ করছিল। এটা 4টে যে যুগ আছে, 4টে যুগ এগুলো পুজো দিতে হয়, যার জন্য ওগুলোই এরকম পা দেওয়া বা কোনো কিছু পায়। ওপরে ওঠার জন্য এরকম দেখুন কয়েক ধাপ সিঁড়ি করা আছে, আর একদম ফ্রন্ট সাইডে এরকম একটা সোফা আছে দেখুন, একদম নতুন। এই হচ্ছে বোর্ডের ওপরের অংশটা, এখানে বসে সময় কাটানো কিংবা খাওয়া দাওয়া সব কিছু এখানে করা যায়। এখানে অলরেডি সকালবেলার আমাদের খাবার দাবার সেটা হচ্ছে রেডি ওখানে। দাদা সকালে কী আছে আজকে খাবারে? লুচি আছে, আলুর দম আছে, লুচি আলুর দম, ছানার মিষ্টি আছে। ছানার মিষ্টি। আর অলরেডি সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এখানে। যেহেতু বেলা অনেকটা গড়িয়েছে সেই জন্য খাবার দাবারে আর দেরি করব না, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে হচ্ছে গোসাবা। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিতে হবে। লুচি আলুর দম রান্নাটা বেশ ভালোই হয়েছে, আর তার সাথে আছে শেষ পাতে হচ্ছে মিষ্টিমুখ করার জন্য এরকম ছানার হচ্ছে সন্দেশ। এর আগে আমি যখন এসেছিলাম তখন শীতের শেষের দিকে এসেছিলাম, কিন্তু এখন এসেছি বর্ষার একদম শুরুতে। আজকে ইলিশ উৎসবের প্রথম দিনে আমরা হচ্ছে এখানে এসেছি, আর যেই জন্য বাঙালি এই বর্ষার সময় সুন্দরবনকে সবথেকে বেশি পছন্দ করে সেইটা হচ্ছে ইলিশ উৎসবের জন্য। আর দেখুন আমার হাতে রয়েছে এখানে বড় বড় 3টে হিলসা ফিশ, যেটাকে আমরা ইলিশ বলি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি নিলাম। এখন আমরা চলে এসেছি গোসাবার একদম সামনাসামনি। খাওয়া দাওয়া অলরেডি সকলের ফিনিশ, আর বোট অনেকক্ষণ থেকে এক জায়গাতেই ঘুরছে। আমাদের খাওয়া দাওয়া মানে শেষ হওয়ার অপেক্ষা। সামনে এখানে ডান দিকে দেখাও, ডান দিকে এখানে দেখতে পাবে হচ্ছে গোসাবা ফেরিঘাট। লঞ্চে ওঠার পর আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান গোসাবা। গোসাবাকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা যেতে পারে, কারণ সমস্ত ট্যুরিস্টের লঞ্চ এই গোসাবার পাশ দিয়েই যায়। এছাড়াও গোসাবা একটা উন্নত ব্লক সুন্দরবনের মধ্যে। এখানে আমরা পায়ে হেঁটে ঘুরে নেব 2টো বিখ্যাত জায়গা। প্রথমে চলে যাব হ্যামিল্টন সাহেবের বাংলোতে। বিশাল বড় মার্কেটের মধ্যে দিয়ে আঁকাবাঁকা সরু রাস্তা গিয়ে পৌঁছেছে হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এই হ্যামিল্টন সাহেবের পুরো নাম স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন। উনি ছিলেন একজন বিদেশি ব্যবসায়ী। ভারতবর্ষের এই গোসাবাতে তিনি তার জমিদারিত্ব পালন করেছিলেন। শোনা যায় ব্রিটিশ ভারতে তিনি তার ভালো কাজের জন্য অনেক সুনামও পেয়েছিলেন, এবং সেই কাজের প্রতীক হিসেবে এই বাংলোর নাম খ্যাত। এখানকার স্থানীয় মানুষেরা এই বাংলোকে লণ্ঠন সাহেবের বাংলো বলেও ডাকেন। আর আপনাদের একটা জিনিস বলি, আপনারা শীতের সময় আসুন, গরমের সময় আসুন কিংবা বর্ষার সময়, সব সময় একটা চশমা ক্যারি করবেন। সুন্দরবনের ওয়েদার একটু আলাদা রকম অন্যান্য জায়গার তুলনায়।
প্রচণ্ড রোদ্দুর এখানে, সেই জন্য সানগ্লাস এটা মাস্ট লাগবে। আর এই রাস্তায় যাওয়াকালীন কিন্তু আপনারা অনেক দোকান দেখতে পাবেন, যেখানে কেনাকাটাও করতে পারবেন। এখানে সবজির বাজার আছে, এখানে জামা কাপড়ের মার্কেট আছে, বিশাল বড় মার্কেট এখানে। এরপর হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে পায়ে হেঁটে অল্প ডিস্টেন্সে পৌঁছে গেছিলাম বেকন বাংলোতে। এখানে এন্ট্রি টিকিটের চার্জ 10 টাকা করে পার হেড। এই বাংলো গড়ে উঠেছিল হ্যামিল্টন সাহেবের সময়কালে বিদ্যাধরী নদীর তীরে। গোসাবার এই বাংলোতে রবীন্দ্রনাথের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। 1932 সালের এক সময় স্কটল্যান্ডের প্রবাসী হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এবং আতিথেয়তায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে 2 দিন রাত্রি যাপন করেছিলেন। তাদের দুজনের স্মৃতি রক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যামিল্টন সাহেবের দুটো মূর্তি এখানে এখনও বিরাজমান। কিছুক্ষণ পর সবার জন্য ডাক এলো। লঞ্চ ঘাটে যেন সবাই একে একে উপস্থিত হয়, কারণ এরপর এখান থেকে আমাদের লঞ্চে উঠে আবারও রওনা হতে হবে আজকের গন্তব্যের দিকে। অবশেষে গরমের থেকে স্বস্তি মিলল। এখন আকাশ কালো করে মেঘ উঠেছে, আর যত ট্যুরিস্ট আসছিল, যত বোট এখানে চলছে না, সবাইকে কিন্তু বোটের মধ্যে সব হচ্ছে ডেকে নেওয়া হয়েছে। এরপরে আমরা সোজা এখান থেকে চলে যাব সোজা আমাদের থাকার যে বাসস্থান সেই জায়গাতে। তার আগে হবে বোটের মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া। আর সত্যি কথা বলতে না, আজকে সকালের ওয়েদার আর এখনের ওয়েদারের মধ্যে আকাশ জমিন তফাৎ। তো এই যে জিনিসটা ফিল করব সেটা আমি কল্পনা করতে পারিনি, যেহেতু ওয়েদার আগে থেকে চেক করে দেখেছিলাম, সারাদিন বৃষ্টির ওয়েদার নেই আজকে এখানে। সুন্দরবন এমন একটা জায়গা, এখানে পাহাড়ের মতো পরিবেশ কিন্তু চেঞ্জ হয়, ওয়েদার মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতে থাকে। সেই জন্য ছাতা এটা হচ্ছে মাস্ট, লাগবে। আমাদের বোটে যত সব যাত্রীরা আসছে না, মানে যত ট্যুরিস্ট আসছিল, সবাই এখন ওপরে সব বসে আছে আপার ডেকে। সবাই বসে বসে এই যে সৌন্দর্য তার হচ্ছে ফিল নিচ্ছে। মানে এই যে মেঘলা আকাশ, তার মধ্যে এইরকম একটা বাতাস চলছে, কিছুক্ষণের মধ্যে খুব সম্ভব বৃষ্টিও নামতে পারে। আর একবার বৃষ্টি যদি নামে না, তাহলে আজকের এই যে দিনটা, এই সুন্দরবনের প্রথম দিনে যে ইলিশ উৎসবের ডেট, এটা একদম মানে স্মরণীয় হয়ে থাকবে। আমুদি মাছ ফ্রাই, আর তার সাথে স্যালাড হিসাবে একটা করে শসা দিয়েছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এখন অলরেডি, আর তার মধ্যে গরম গরম আমুদি মাছ ভাজা চলে আসলো, একদম মুচমুচে। বাঘের দেখা আমরা পাবো কিনা সেটা জানি না। অনেকেই আছে যারা হচ্ছে জানে যে সুন্দরবনে ঘুরতে আসলে খালি বাঘই দেখতে পাবেন। আসলে যারা এরকম পরিকল্পনা করে আসছেন যে সুন্দরবন মানে খালি বাঘ দেখা, সুন্দরবন এটা একটা আলাদা একটা প্রকৃতি। এখানে নিজেদের মতো করে 2 দিন 3টে দিন এখানে সময় কাটানোর জন্য অনেক মানুষ এখানে আসে। তার সাথে এখানে যে লবণাক্ত মাটিতে এই যে ম্যানগ্রোভের গাছ সব তৈরি হয়েছে না, এর হচ্ছে অনেক বৈচিত্র্য আছে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে আমরা বইয়ের পৃষ্ঠায় আমরা পড়ে আসছি। বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারছেন আপনারা। এখানে আমুদি মাছ কিন্তু আরও দেওয়া হচ্ছে, কোয়ান্টিটি নিয়ে কোনো সমস্যা নেই এখানে। এখন দেখতে পাচ্ছেন মুষলধারায় এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এইটাকে দাদা বলছে হচ্ছে ইলিশ গুড়ি বৃষ্টি। মানে এখন ইলিশের সিজন, আর বৃষ্টির ফোঁটাগুলো আপনারা জলের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন, একদম মানে ঝিরিঝিরি করে মানে এমনভাবে পড়ছে না, যার নাম দিয়েছে এখানে হচ্ছে ইলিশ গুড়ি। তো যাই হোক, সেটা দেখে আমার লাভ নেই। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এরকম আমুদি মাছ ভাজা খাচ্ছি, গরম গরম, সেটাও আবার এই যে ফিল, এটা একমাত্র বর্ষাকালে আপনারা সুন্দরবন ঘুরতে আসলে তবেই কিন্তু আপনারা পাবেন। এক আলাদাই রোমাঞ্চ। বৃষ্টির সময় চায়ের অবদান একদম অপূর্ব। পাশ দিয়ে ম্যানগ্রোভের গাছগুলো সরে যাচ্ছে, তার সাথে ঝিরিঝিরি ইলিশ গুড়ি বৃষ্টি, তার সাথে হাতে 1 কাপ গরম গরম লাল চা। বৃষ্টির এই সুন্দর মুহূর্তের অবসান ঘটায় মনটা যেন কেমন খারাপ করতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ল ইলিশ উৎসবের ইলিশের খবর কী। তাই একবার বোটের নিচে গিয়ে রান্নাঘরটা একবার ঘুরে আসলাম। এমনিতেই বোটের ওপর থেকে ইলিশের একটা গন্ধ চারিদিকে বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তবে সেটা ইলিশ ভাজার গন্ধ নয়, ইলিশ ভাপার গন্ধ।
আগের বারে যে আমি ঘুরতে এসেছিলাম সুন্দরবনে, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও দেখেছেন। তো সেই যে এমবি সব্যসাচী বোটে করে ঘুরেছিলাম না, সেই বোটটা কিন্তু ওই জায়গায় আটকে গেছে, ওই ওপরে কাদার মধ্যে। তখন এখানে বৃষ্টি বর্ষা হয়েছিল, তখন অতিরিক্ত জলের জন্য লঞ্চগুলো সব ওপরের দিকে সব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু এখন জল আর যেহেতু বাড়ছে না, সেই জন্য ওই বোট নিচে নামানো যাচ্ছে না। সেই কারণেই আজকে এই নতুন বোটে করে আজকে আমরা ভ্রমণটা করছি, এই ভ্রমণ সাথী বোটে করে। তা না হলে ওই বোটে করেই আমরা কিন্তু জার্নিটা করতাম। তো ঘড়ির কাঁটায় এখন 1:54। সবাই কিন্তু এই লোয়ার ডেকে চলে গেছে, সবাই এখন ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। দুপুরে যখন খাওয়ার সময় হবে তখন সবাই উপরে আসবে, খাওয়া দাওয়া করবে। তারপর আরও কিছুক্ষণ চলতে থাকবে এরকম আমাদের জলের মধ্যে অভিযান। তারপর বিকেল 4টে থেকে 4:30 নাগাদ আমাদের যে বাসস্থান, যেখানে আজকে রাতটা আমরা থাকবো, শুধু আজকে না, আজ কাল দুদিন আমরা থাকবো। যেহেতু আমরা 2 নাইট 3 ডেজের প্ল্যান করে এখানে এসেছি, সেই জায়গায় নিয়ে গিয়ে আজকের মতো ছেড়ে দেবে। তো সেখানেই আজকে রাতের আহার করে রাতে হবে জমিয়ে ঘুম। আগেরবারে যখন এখানে এসেছিলাম তখন এখানে ঝুমুর নাচ দেখিয়েছিলাম। তো এইবারে এই বর্ষার সময় ইলিশ উৎসবে কী ব্যবস্থা আছে এখানে সেটা তো দেখাবো আপনাদেরই। তারপর একদম কালকে সকালে এখানে যত সাইট সিন করার আছে সেই সাইট সিনগুলো করব। আর একটা সাইট কিন্তু এইবার হচ্ছে ক্যান্সেল করা হয়েছে, সেইটা হচ্ছে ঝড়খালি। এই ঝড়খালি হলো বাঘের রেস্কিউ সেন্টার, যেখানে অসুস্থ বাঘকে ধরে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয়। আমি আগেরবার যখন সুন্দরবনে ঘুরতে এসেছিলাম তখন হেরোভাঙ্গা নদীর তীরে ওই ঝড়খালিতে এন্ট্রি করেছিলাম, কিন্তু এইবার বিশেষ কারণবশত ওই জায়গার ট্যুর ক্যান্সেল করা হয়েছে। আমার বেশ মনে আছে আগেরবার যখন ওখান থেকে ট্যুর করে ফেরত আসছিলাম তখন এর কিছু গা দোলানো ভয়ঙ্কর জলের ঢেউয়ের শব্দ এখনও কানে এবং চোখে ভাসে। এখন ঘড়ি কাঁটায় বাজে দুপুর 3:17। যেহেতু ইলিশ উৎসব এসেছি, বুঝতেই পারছেন ইলিশ তো থাকবে। এখানে রয়েছে একটা বড় একটা বাগদা চিংড়ি, তার সাথে হচ্ছে ইলিশের পিস, আর এখানে ইলিশের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে একটা সবজি, একটা লেবু, আর এখানে হচ্ছে আলু ভাজা, তার সাথে হচ্ছে ডাল আছে। যেহেতু একটা করে খেতে খেতে সব কিছু দেখানো সম্ভব নয়, সেই জন্য এক জায়গায় সব নিয়ে নিয়েছি। আর এখন আপনারা পাশে যদি লক্ষ্য করেন না, এখানে আপনারা দেখতে পাবেন এখন আমরা কিন্তু কোর এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। জাল দিয়ে পুরো ম্যানগ্রোভের যে বনাঞ্চল আছে পুরো ঘিরে দেওয়া হয়েছে। এখানে খুব সম্ভব ভেতরে বাগডাক থাকলেও থাকতে পারে। ইতিমধ্যে কিছু বাঁদরকে দেখেছি এখানে গাছে, এখানে লাফালাফি করছে, অত্যাচার করছে। চলুন ওসব তো পরের কথা, পরে ওসব দেখার জন্য অনেক সময় আছে। কালকে সারাটা দিন আমরা জলপথে কালকে আমরা ঘুরবো। এখন খাওয়া দাওয়াটা করে দেখি যে খাবারের টেস্টগুলো কেমন। প্রত্যেকটা খাবারের স্বাদই ভালো। তো খাবার দাবার এখানে খুব সুন্দর হয়, যেমনটা আমরা মানে বাড়িতে যেমন খাই না তার তুলনায় মানে ভালো, খারাপ বলবো না, ভালোই। রান্নাবান্না খুবই সুন্দর এখানে। মাছের মাথা দিয়ে যে পুঁই শাকটা করেছে এটা সব থেকে বেশি সুন্দর। ইলিশ মাছটা তো ইলিশ তো বর্ষার ইলিশ, নতুন জিনিস, এটা তো ভালো হবেই, এটা আমি বলি কিংবা নাই বলি। আমরা জাস্ট এইমাত্র খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। আর তার সাথে সাথে দেখুন এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশের জাহাজ আসছে, যেগুলো সব অনেক দিন করে সব সমুদ্রে সব মাছ টাছ ধরতে যায় খুব সম্ভবত। এই একটা, ওখানে একটা, পেছনে ওখানে একটা রয়েছে, আর অলরেডি একটা ক্রস করে চলে গেছে। সকালের সময় এই জাহাজগুলো না যখন এই নদীর উপর দিয়ে ক্রস করে, সেই সময়ের সেই মুহূর্তটা দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে। চারিদিকে ঘন কুয়াশা, তার মাঝে এই যে জাহাজগুলো যখন যায় না, এই জাহাজের একটা আওয়াজ আছে, তো সেটা শুনতে একদম একটা আলাদা ধরনের লাগে। এখানে রয়েছে আম আর তার সাথে পেয়ারা, এগুলো সবাইকে দেওয়া হচ্ছে। আমরা জাস্ট একটু মানে দেরি করে খেয়েছি, তো একটু আগে যদি খাওয়া দাওয়া করে নিতাম তাহলে হয়তো ভালো হতো। সঙ্গে সঙ্গে ভাত খেয়ে আবার সাথে সাথে ফল। এরপরে বেশ কিছুটা মুহূর্ত এই লঞ্চে বসেই কাটিয়ে দিলাম। সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তটা এই জলের মধ্যে ভেসে থেকেই কাটালাম। এই দৃশ্য খুবই বিরল। আজকের জন্য এখানে ভেসে থাকার পর্ব শেষ। কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করব পাখিরালা ফেরিঘাটে। এখনের সময়ের কাঁটা বিকেল 4:24। আর এখন আমরা এসে পৌঁছেছি পাখিরালয় ঘাটে। এই পাখিরালয় ফেরিঘাট, এখানে দেখতে পাচ্ছেন আরও প্রচুর সব লঞ্চগুলো সব আসছে, সব এই জায়গায় দাঁড়াচ্ছে। সমস্ত ট্যুরিস্ট আজকে এই জায়গাতে নামছে। তো এখানেই আজকে আমাদের সমাপ্তি, মানে আজকের দিনের সমাপ্তি। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দু সাইডে দেখতে পাবেন এরকম সব ম্যানগ্রোভের গাছ, তার মাঝখান দিয়ে ছোট্ট এরকম ব্রিজের মতো করা আছে। গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ভেবেছিলাম তেজপাতার গাছ, কিন্তু বলছে এগুলো নাকি কেওড়া গাছ। তো কেওড়া গাছ কোনোদিন আমি দেখিনি, খালি বইয়ের পাতাতেই পড়েছি। পাশ দিয়ে এইরকম মাটি এবং ইটের রাস্তা। এই হচ্ছে আমাদের হোমস্টের নাম, এই দিকের এই সোজা রাস্তা। এখানে দুটো হোমস্টে আছে, এটাকে আপনারা হোটেলও বলতে পারেন, হোমস্টেও বলতে পারেন। মানে যেহেতু হোমস্টে লেখা আছে সেই জন্য আপনাদেরকে হোমস্টে বলছি।
ওই সামনে ওখানে রয়েছে একটা, যেটা আমি আগেরবারে ভিডিওতে দেখেছিলাম যখন এসেছিলাম। আর তারই আগে দেখবেন এরকম ছোট ছোট দেখুন, এরকম হচ্ছে কটেজের মতো করা আছে। এগুলো হচ্ছে সব ছোট্ট ছোট্ট মানে কটেজ বললেই চলে একরকম। তো এখানে এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 102 নম্বর রুম। আমরা আছি টোটাল 3 জন, সেই জন্য আমাদেরকে এই বড় রুমটা দিয়েছে। এখানে রয়েছে একটা ডাবল বেড, এখানেও একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সোফা আছে, টি টেবিল আছে, এখানে অ্যাস্ট্রে, জলের ব্যবস্থা, মসকুইটো ওয়েল। এখানে ভেতরে রয়েছে বাথরুম প্লাস বেসিন, একটা কোমোড, ওপরে গিজার, শাওয়ার, এখানে বেসিন, এখানে জলের মগটক সব কিছু আছে। এই জায়গাতে রয়েছে একটা মিরর, একটা সাবান দিয়েছে এখানে, আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, যথেষ্ট স্পেসিয়াস। সেই কালকে রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখন ব্যাগপত্র রেখে সবার আগে এখন ফ্রেশ হতে হবে। তারপর সন্ধেবেলা এখানে খাওয়া দাওয়া, এখানে কি কি হয়, এখানে কি কি দেখবেন আপনারা এখানে আসলে সব কিছু দেখাবো আপনাদের। এখন ঘড়িতে 7:22 আমাদেরকে ফোন করে ডাকলো। এখন ঝুমুর নাচ শুরু হয়ে গেছে, সেই জন্য রুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি এখন ঝুমুর নাচ দেখার জন্য। আর ঝুমুর নাচটা সেই জায়গাতে হয় যেই জায়গাতে আসল হোমস্টেটা রয়েছে, মানে যেই জায়গাতে আপনারা সারা বছরের জন্য মানে থাকার জন্য আপনাদের রুম দেওয়া হবে, সেই জায়গাটায় 1 মিনিট লাগতে পারে জোর করে। আমরা আছি এই রুমটাতে সামনে, আর এটা হচ্ছে হোমস্টে। এখন এখানে সব হচ্ছে ফুল হয়ে গেছে রুমগুলো, যার জন্য আমাদের এখানে রুম দিয়েছিল। এই যে দেখুন এখানে লেখা রয়েছে পরিযায়ী হোমস্টে। এখানের এই যে রুমগুলো আছে না, এটা কালকে আপনাদের সকালে দেখাবো। এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, এখন চলুন ঝুমুর নাচটা একটু উপভোগ করা যাক। আমরা যেহেতু আসতে একটু দেরি করে দিয়েছি, সেই জন্য একটু দেরি করেই খাচ্ছি। সন্ধ্যেবেলায় এখানে চাউমিন প্রেফার করা হচ্ছে সবাইকে। এখন বাজলো ঘড়ি কাটায় রাত্রি 10টা। আর এখানে আজকে প্রথম দিনে রাতের ডিনারে দেখুন কী কী আছে মেনুতে। আলু পটলের সবজি, তার সাথে হচ্ছে স্যালাড, আর এইটা হচ্ছে কষা মাটন। আর এই যে রাইসটা দেখছেন, এটা হচ্ছে জিরা রাইস। তো মাটনটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। রান্না নিয়ে কোনো সমস্যা নেই, মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই। তো খাওয়া দাওয়া করে আজকে রাতে দেবো একটা জমিয়ে ঘুম, তারপর একদম দেখা হচ্ছে কালকে সকালে আপনাদের সাথে। আর খুব সকালে কালকে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে বেশ কয়েকটা সাইট সিন রয়েছে। তো রাত্রের মতো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। বন্ধুগণ সবাইকে গুড মর্নিং। সুন্দরবনে আবার একটা নতুন আমাদের দিন। আর আজকে সকালের মুহূর্তটা দেখুন কত সুন্দর। কালকে এই রাস্তা দিয়ে যখন আমাদের হোমস্টের দিকে গিয়েছিলাম, তখন দেখেছিলাম এই জায়গায় না একদমই জল ছিল না। সকালের সময় এখানে যে জোয়ার হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন আমরা চলে যাচ্ছি সোজা একদম আমাদের বোটের দিকে, কারণ সকাল 7টার সময় কালকে রাত্রেই জানিয়ে দিয়েছিল যে সবাইকে গিয়ে হাজির হতে হবে লঞ্চের সামনে। তারপর ওখান থেকে লঞ্চ ছেড়ে রওনা হবে। আর এখন অলরেডি সমস্ত মানুষ কিন্তু চলে গেছে, আমরা একমাত্র 2-3 জন ছিলাম। এই আমি এখন আছি সামনে, এখানে অমিতদা যাচ্ছে, আর বাকি সবাই সামনে সব এগিয়ে গেছে। এই হলো সকালবেলার পাখিরালা ফেরিঘাট। এটাকে আমরা বলি পাখিরালয়, কিন্তু এটা হচ্ছে পাখিরালা। এর আগে যখন ঘুরতে এসেছিলাম তখন চারিদিকের ওয়েদারটাই আলাদা ছিল, সকালের মাহলটা একদম পুরো পাল্টে দিয়েছিল। চারিদিকে কুয়াশা, দূর থেকে ভেসে আসে জাহাজের ডাক, সে এক অপূর্ব অনুভূতি। আর এখনের এই সময় দেখুন প্রচুর লঞ্চ কিন্তু এখানে সব দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চও এসে অলরেডি হাজির হয়ে গেছে। চলুন এবার উঠে পড়া যাক। নতুন দিনের সূচনার সাথে শুরু হলো আবার এক জলপথের অভিযান। আজকে আমরা ঘুরে নেব বেশ কয়েকটা লবণাক্ত জলে ঘিরে রাখা ম্যানগ্রোভের দ্বীপ। তার সাথে সারাদিন লঞ্চের মধ্যে খাওয়া দাওয়ার পর্ব তো থাকছেই। কোনো কিছুর একটা পারমিশন বার করার জন্য কিছুক্ষণের জন্য লঞ্চটা এখানে দাঁড় করিয়েছিল এই ঘাটে। তো এখন পারমিশন বার করা হয়ে গেছে, চলুন আবার বোটে উঠে পড়া যাক। আজকে সবার প্রথমে এখন এখান থেকে চলে যাব সজনেখালি। আসলে ওই যে জায়গাটা দাঁড়িয়েছিল ওখানে সজনেখালিতে যাওয়ার জন্য
পারমিশন লাগে, যেটা আগেরবার আমি যখন এসেছিলাম তখন প্রথম দিনে পারমিশন পাওয়া যায়নি, সেই জন্য ওটা আমরা শেষের দিন মানে যাওয়ার দিন ওই জায়গায় আমরা ভিজিট করে তারপর আমরা চলে গিয়েছিলাম সোজা একদম সোনাখালীর ঘাটে। তো আজকে পারমিশন পেয়ে গেছি, তো সেই জন্য প্রথমে এখন চলে যাবো সজনেখালি। আর আমরা যেখানে ছিলাম পাখিরালা থেকে সজনেখালির ডিস্টেন্স একদম খুবই সামনে, অলরেডি দূরে দেখতে পাওয়া যাচ্ছে সজনেখালির ঘাট। অবশেষে আমাদের লঞ্চ এসে ঠেকেছে সজনেখালির ঘাটে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা হচ্ছে সজনেখালির হচ্ছে টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে সুন্দরবনের মধ্যে পড়ছে। এই সজনেখালিতে বাঁদরের উৎপাত প্রচণ্ড, সেই জন্য কোনো জিনিস যদি হাতে থাকে তো সেই জিনিসটা অবশ্যই সাবধান। আর এখানে খাবার দাবার কিন্তু বানরকে দেওয়া যায় না, তার জন্য কিন্তু জরিমানা হয়ে যায়। আর এখানে মাত্র 5 থেকে 7 মিনিট টাইম দিয়েছিল, তারপরে বোট চলে যাচ্ছে ওই ঘাটে। আমাদের এখান থেকে কিন্তু পিক আপ আর হবে না, আমাদের পাশের ওখানে একটা ঘাট আছে, মানে সজনেখালির ভেতরের পুরো জায়গাটা কভার করে ওখানে একটা ওয়াচ টাওয়ার কভার করে আমরা চলে যাব ওই দিকের ঘাটে। এই সজনেখালি ছাড়াও বেশ কিছু জায়গা আছে যেখানে বন দপ্তরের আইন খুবই শক্তিশালী। সুন্দরবন ঘুরতে হলে কিছু নিয়ম, কিছু পরামর্শ মেনে চলতে বাধ্য থাকতে হয়, তা না হলে পরে নিজেকেই সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু সেই সব নিয়ে কোনো চিন্তা ভাবনাই পর্যটকদের না থাকারই কথা, কারণ এখান থেকে আমাদের সঙ্গে থাকবে আজকের জন্য আমাদের গাইড কাকু, যিনি এই সুন্দরবন সম্পর্কে সমস্ত তথ্য, যেমন কোথায় কি আছে, কোথায় কি করতে পারবো, কোথায় কি দেখব, কি জিনিস করতে পারবো না, কোনো কিছু ঘটার আগে থেকে সচেতন করে দেওয়া, এই সমস্ত কিছুই আগে থেকে গাইড করে দেবেন সবাইকে। এই সজনেখালি বিখ্যাত কচ্ছপের প্রজননের জন্য। বিভিন্ন প্রজাতির কচ্ছপ যেগুলো প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে বললেই চলে, সেগুলোর দর্শন আপনারা এখানে আসলে খুব সহজেই করতে পারবেন। এছাড়াও ভেতরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যার শীর্ষে উঠলে হরিণ, বিভিন্ন বন্যপ্রাণী এবং ম্যানগ্রোভের সবথেকে বড় পাখির দর্শনও পাওয়া যেতে পারে। আর ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে বাঘের দর্শনও পাওয়া সম্ভব। এখানে পাশে কিছু ছোট বড় পুকুর আছে, যেখানে হচ্ছে কচ্ছপ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বেশ কিছু দেখবেন ছোট বড় সব হচ্ছে মিষ্টি জলের সব পুকুর আছে দূরে, যেখানে সব হরিণ, বাঘ জল খেতে আসে। এখনের এই সময় একসাথে এত মানুষ এখানে ওঠানামা করছে না, ওপরে দাঁড়াবার জায়গা ঠিক করে নেই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরী গাছ। দেখুন এখানে নামও লেখা রয়েছে। আর আপনাদের একটা নতুন জিনিস দেখাই, অনেকে হয়তো সুন্দরী গাছ দেখেছেন, কিন্তু এটা হচ্ছে সুন্দরী গাছের ফল, এইরকম ফল হয়। এটা আমি হচ্ছে প্রথমবার এখানে এসে লক্ষ্য করছি। The east side actually the Bangladesh, and Bangladesh and Indian Sundarban divided by river. There is 2 rivers. আমাদের সুন্দরবন মানচিত্র ভারত এবং বাংলাদেশ নিয়ে গড়ে উঠেছে। এশিয়া মহাদেশের সবথেকে লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য আমাদের এই সুন্দরবন, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটারের কাছাকাছি। কিন্তু এই বেশিরভাগ অংশই রয়েছে বাংলাদেশের মধ্যে। আমাদের ভারতবর্ষে রয়েছে মাত্র 34%। তবুও এই 34% জায়গা ঘুরে দেখতে আমাদের বেশ অনেক দিন সময় লেগে যেতে পারে, এবং এমন কিছু জায়গা আছে যেসব জায়গাগুলোতে মানুষের যাওয়া একদমই নিষেধ। আর একটা কথা, এই বন দপ্তরের নিয়ম অনুযায়ী এই জায়গাগুলোতে পশু পাখিদের খাবার দেওয়া ট্যুরিস্টদের জন্য খুবই বিপজ্জনক। ধরা পড়লে ভারী রকম জরিমানা পর্যন্ত হতে পারে। শেষমেশ আমরা আবারও উঠে বসলাম আমাদের লঞ্চে, এবং তারই সাথে আমাদের গাইড কাকু বর্ণনা দিতে শুরু করেছেন বিভিন্ন প্রকার ম্যানগ্রোভের জীব, উদ্ভিদের বৈচিত্র্য, এবং পরবর্তী যেই জায়গায় আমরা যেতে চলেছি সেই জায়গাতে গিয়ে আমরা কী কী দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি। আমরা এখন পুরো কোর এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। ডান দিকে লক্ষ্য করলে পুরো ম্যানগ্রোভের গাছগুলো আপনারা দেখতে পাবেন। আর এখন এই জায়গাতে বসে আমরা এখন সকালবেলার খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদের লঞ্চে বসে। সকালের খাবারে আছে এরকম গরম গরম দেখুন লুচি আছে, তার সাথে হচ্ছে চানার সবজি। এরপরেও কিন্তু লুচি চাইলে হচ্ছে নেওয়া যায়, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তো কিছুক্ষণের মধ্যে আমরা এবার প্রবেশ করব সুধন্যখালিতে, যেটা মোটামুটি ওই সজনেখালি থেকে 40-45 মিনিটের মতো সময় লাগে বললো। সুন্দরবনের এই জঙ্গল কিছুটা ভয়ঙ্কর, আবার আমার কাছে তো রোমাঞ্চ বলে মনে হয় এই বুঝি একটা বাঘ এসে মানে জালের উপর লাফ মারলো, এরকম একটা মনে হয়। এখানে প্রচুর বাঁদরের উৎপাত সব থেকে বেশি। এত গভীর ঘন জঙ্গল, ভেতরে তো কিছু দেখতে পাওয়া যায় না, এতই ঘন এই জঙ্গলটা। মাঝের মধ্যে কখনো কখনো একটা দুটো বাঁদর যদি আসে না, অনেকে হয়তো ভুল করে হয়তো মনে করে যে বাঘ, কিন্তু বাঘ দেখাটা এতটা ইজি না। সুন্দরবন শুধু আমরা বাঘের জন্যই আসি না, এখানে সুন্দরবনের একটা আলাদা একটা বৈচিত্র্য আছে, যেটাকে অনুভব করার জন্য আমরা আসি। আর অনেক মানুষই কিন্তু এই জায়গাতে আজকের এই সময় ইলিশ উৎসবের এই প্রথম দিনে প্রচুর মানুষ এখানে আসছে। এই যে কোর এরিয়া আছে এর মধ্যে আপনারা কিন্তু প্রচুর জায়গায় দেখতে পাবেন এরকম সব ছোটো ছোটো সব নদীর খাড়িগুলো আছে, ভেতরের দিকে ঢুকে গেছে। আর প্রত্যেকটা নদীর খাড়ি এরকম জাল দিয়ে পুরো ঘিরে দিয়েছে। অনেক সময় কি হয়, বাঘ হচ্ছে খাবারের খোঁজে, মানে খাবার কম থাকলে জঙ্গলে, তখন নদী পার করে এই দিকে চলে আসে। আর বাঘের সব দিকে থাকার যে মানে আসল যে আস্তানা, যেটা বাঘ সব থেকে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে হেতাল গাছের ঝোপ।
আগে যত এগোবো তত আরও বেশি পরিমাণে দেখতে পাবো। এখন আপাতত আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। বয়স কত? 2 বছর 5 মাস। নাম কি? খাবার শেষ করার আগে সবাইকে দেওয়া হলো একটা করে ডিম সেদ্ধ। তারই সাথে গাইড কাকু জানিয়ে দিল কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন সুধন্যখালিতে। কিন্তু নামার আগে দুপুরের মেনুর জন্য শুরু হয়ে গেছে ইলিশ কাটার তোড়জোড়। সুধন্যখালির এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে দেখতে পাবেন বাগদেবতা ও মা বনদেবী মন্দির। এই মন্দির প্রায় পুরো সুন্দরবন জুড়ে সমস্ত জায়গাতেই দেখতে পাওয়া যায়। এখানের মানুষ বিশ্বাস করেন এই বাগদেবতা ও মা বনদেবী মন্দিরে পুজো করলে বাঘের কবল থেকে রেহাই পাওয়া সম্ভব। এটাই সুন্দরবনের মানুষজনের আস্থা এবং বিশ্বাস। একমাত্র এই সুধন্যখালিতেই বিভিন্ন প্রকার ম্যানগ্রোভের গাছের প্রজাতির সাথে সাক্ষাৎ মেলা এবং গাছ চেনা সম্ভব, কারণ এখানে বেশ কিছু চিরহরিৎ ম্যানগ্রোভ গাছের গুঁড়িতে তাদের নাম এবং বিজ্ঞানসম্মত নাম লিখে রাখা হয়েছে পর্যটকদের সুবিধার্থে। ইতিমধ্যে এক ঘুরতে আসা পর্যটককে সাহস দেখিয়ে এই ম্যানগ্রোভ থেকে কাঁকড়া ধরতে দেখলাম। কিন্তু সুন্দরবনের সবথেকে বড় ভয়ঙ্কর কাঁকড়া হলো কিং ক্র্যাব, যেটা আয়তনে বিশাল এবং ধরতেও বুকের পাটা লাগে। তবে পর্যটকদের জন্য কিছু নিয়ম আছে সুন্দরবনে ঘোরাকালীন। যাই হোক, সেগুলো না হয় পরেই বলবো। এখন আপাতত আমরা ওয়াচ টাওয়ারে উঠে গোটা 2-3 নোনা জলের খাড়ি, মিষ্টি জলের পুকুর, কিছু প্রাণীর বিচরণ, দূর থেকে কিছু পাখির সাথে পরিচয় এবং ওপর থেকে ম্যানগ্রোভের ফরেস্ট দর্শন করে আবার ফিরে গেলাম আমাদের লঞ্চের দিকে। লঞ্চে উঠতেই হাতে চলে আসলো গরম গরম চা। এই চায়ে চুমুক দিতে দিতে তাকিয়েছিলাম এই নদীর পাড়ের ম্যানগ্রোভের দিকে। আমাদের গাইড আগে থেকেই জানিয়ে দিয়েছিল এরপর থেকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে নদীর উভয় পাড়েই, কারণ এখান থেকে দেখা মিলতে পারে বিভিন্ন প্রকার জঙ্গলি জীবেদের দর্শন, যার মধ্যে বাঘ, কুমির, শূকর, হরিণ এগুলো বিশেষ করে পড়ে। তবে সেগুলো নিতান্তই ভাগ্যের উপর নির্ভরশীল। কম করে 40 মিনিটের মতো হয়ে গেছে সময়। এখন আমরা বেশ অনেকটাই ভেতরে প্রবেশ করেছি। আর এখানে আশেপাশের পরিবেশ দেখুন। এই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকতে হয়। সুন্দরবনে আসছেন মানে এই নয় যে দাঁড়িয়ে থাকলেই, তাকিয়ে থাকলেই যে আপনারা বাঘ দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন। ওদেরও একটা বিচরণের সময় আছে। তো এখন দেখুন এই যে জায়গা দিয়ে ক্রস করছি না, এই জায়গায় প্রচণ্ড ম্যানগ্রোভের ঝোপ। আরেকটু অল্প এগোলেই এখান থেকে দেখতে পাওয়া যাবে হেতাল গাছের। আর হেতাল গাছের জঙ্গল মানে সবাই জানেন বাঘের হচ্ছে ডেরা। বাঘ থাকতে বেশি পছন্দ করে হেতাল গাছের ঝোপের মধ্যে, কারণ হেতাল গাছের যে জঙ্গল এবং বাঘের গায়ের যে ডোরাকাটা দাগ না আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের, সেটা প্রায় সেম। তো ওই জায়গায় বাঘ লুকিয়ে থাকলে বাঘকে খুঁজে বার করা খুবই মুশকিল। সেই জন্য ওই ঝোপের মধ্যে বসে থেকে বাঘ হচ্ছে শিকার করে। আর আমাদের নজর থাকবে ওই ঝোপগুলোর মধ্যেই বিশেষ করে, কিংবা এই যে নদী আছে খাড়ি, এই খাড়ির যে পাশের যে তটগুলো আছে না, ওখানে বাঘের পায়ের থাবা যদি দেখতে পাই সেগুলো ক্যামেরাতে আনার চেষ্টা করব। জানি না যে আপনাদের দেখাতে পারবো কি না, কিন্তু হরিণের 2-1টা দেখা তো পাবোই, এটা হচ্ছে একটা গ্যারান্টি এক ধরনের বলা যেতে পারে। কারণ 2 মাস আগে যখন আমি এসেছিলাম তখন আমি দেখেছিলাম এখানে প্রচুর পরিমাণে হরিণ, কিন্তু যে জিনিসটা দেখতে পাইনি সেটা হচ্ছে কুমির এবং বাঘ। সুধন্যখালি থেকে 3 ঘন্টার মাথায় আমরা এবার গিয়ে পৌঁছবো দোবাঙ্কি ক্যাম্পে। এই জায়গায় যাওয়ার আগে সবথেকে বেশি হাই চান্স থাকে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাওয়ার। তাই কখনো লঞ্চের সামনে বসে, কখনো দাঁড়িয়ে বিভিন্ন দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কিন্তু তারই মধ্যে 11:10 আবার দেওয়া হলো চিংড়ির পকোড়া, এবং অপরদিকে রান্নাঘরে দুপুরের খাবারের জন্য একে একে সুস্বাদু পদগুলো রান্না করাও চলছে। দীর্ঘক্ষণ প্রতীক্ষা করার পরে এক জোড়া হরিণ দেখতে পেয়েছি। এই যে মুহূর্ত, এগুলো হচ্ছে খুবই বিরল, সবসময় এগুলো দেখতে পাওয়া যায় না। সবাই খুব শান্তিপূর্ণভাবে দেখেছে। আর বোটটা না 2বার এদিক ওদিক করে ঘোরালো, মানে যারা বাম পাশে আছে এবং ডান পাশে আছে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। আর এই রকম পজিশনে যেখানে হরিণ কিংবা বাঘ যেখানে দেখা মেলে না, সেই জায়গায় সাইলেন্ট থাকা ভালো, তাতে ওদের সামনে আসতে আরও মানে সুবিধে হয়। তা না হলে বেশি চিৎকার করলে ওরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ওখানে আমাদের পাশাপাশি আরেকটা বোট আসছিল, ওই বোটটাও হরিণের সামনে ওখানে দাঁড়ালো। সুন্দরবন ট্রিপে আপনারা কোথাও হরিণ কিংবা বাঘ দেখতে পান কিংবা নেই পান, এই ক্যাম্পে যাওয়ার কিছুক্ষণ আগে থেকে না এই রকম হরিণের দেখা মাঝের মধ্যেই মেলে। খালি সজাগ দৃষ্টি রাখতে হয় আশেপাশে, একদম মানে চোখ কি বলে মানে এক ধরনের ওই যে বাজ পাখি আছে না, বাজ পাখির মতো চোখটা একদম জমিয়ে পুরো দাঁড়িয়ে থাকতে হয়। যাই হোক, বেশ সুন্দর ঠান্ডা ফুরফুরে বাতাসও বইছে,
বেশ ভালো লাগছে বোটের সামনেটায় বসে থাকতে। এরপর আরও বেশ কিছুটা সময় লঞ্চের সামনে বসেই কাটিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে এন্ট্রি নিতে চললাম, যেই জায়গায় আগেরবার ঝড়খালি থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েছিলাম, যার নাম পঞ্চমুখানি, যেখানে মিলিত হয়েছে একসাথে 5-5টা নদী। তো আমরা যেটা দিয়ে এসছি একটা নদী, এটার নাম গাজীখালি। দ্বিতীয় নদী হচ্ছে ডান ধারে যেটা বেরিয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে গোমর নদী, এটা হচ্ছে বিদ্যাধরী। তাহলে তিনটে হলো। সামনে দেখুন এই ছোট কালো নৌকা ডান দিকে বেরিয়ে গেছে, ওটা হচ্ছে হেড়োভাঙা। আর সব থেকে এখানকার পপুলার এবং বিখ্যাত নদী যার নাম মাতলা, যেটা ডাইরেক্ট গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে। অনেকটা দূরে কিছুটা মোহনার ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে কখনো কখনো কিন্তু ভালো ঢেউ হয় এবং শীতের সময় এখানে একদম শান্ত থাকে। এখান থেকে মিনিট 20-25 বাদে আমরা দোবাকি আপনাদের লাস্ট ডেস্টিনেশন যেটা দেখতে পাবো, এবং ওটা 2003 সালে 7ই জানুয়ারি ওপেন হয়েছে। আমরা ছোট থেকে বইয়ের পৃষ্ঠায় মাতলা এবং বিদ্যাধরী এই দুটো নদীর সাথেই পরিচিত, কিন্তু বাকি গাজীখালি, হেড়োভাঙা এবং গোবর নদীর সাথে আমার পরিচয় হয়েছিল আগেরবার যখন আমি সুন্দরবনে ঘুরতে এসেছিলাম। প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমরা জার্নি করে এখন পঞ্চমুখানি থেকে আমরা এখন এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে দোবাকি ক্যানেল। এই জায়গা দিয়ে আমরা এগোচ্ছি এইদিকে সামনেই রয়েছে দোবাকি ক্যাম্প, যেখানে আগেরবারেও আমি এসেছিলাম, ভিজিট করেছি, আপনাদের আমি দেখিয়েছি। কিন্তু আগেরবারে যখন এসেছিলাম দোবাকিতে, তখন এই আশেপাশে বেশ কিছু জায়গায় বেশ অনেকগুলো হরিণ দেখেছিলাম, প্রায় 6-7টার মতো। তবে তাই বলে এটা নয় যে আগেরবারে দেখেছি বলে এইবারেও দেখতে পাবো। এখানে এসে অনেক প্রজাতির পাখি দেখতে পেয়েছি, কিন্তু কোনো পাখির নাম কিংবা চেহারা দূর থেকে দেখে তো বোঝা সম্ভব নয়। এখানে এই যে ছোট ছোট যে নদীর যে খাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই খাড়ির আশেপাশে কিন্তু প্রচুর এখানে হেতালের জঙ্গল আছে। আর এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে আসলে সবথেকে বেশি পরিমাণে বাঘ এবং হরিণ দেখার চান্স সবথেকে বেশি থাকে। মানে টোটাল জার্নিতে কোথাও আপনারা দেখতে পান কিংবা নেই পান, এই জায়গাতে আসলে সবথেকে চান্স বেশি থাকে। দেখতে পাওয়া যাবেই যে এরকম গ্যারান্টিতে বলছি না, দেখার চান্স এখানে বেশি থাকে যদি ভাগ্য ভালো থাকে। এখানে এসে আমার কেন জানি না মনে হলো এখানে ম্যানগ্রোভের খাড়ির সংখ্যা একটু বেশি এবং একটু বেশি চওড়া। দেখলে মনে হয় একটা ডোরা কাটার রোমাঞ্চ মনের মধ্যে হাতছানি দেয়। বেশ কিছু সময় অতিক্রম করে আমরা যখন দোবাঙ্কি ক্যাম্পের সামনে গিয়ে পৌঁছালাম, তখন সে এক আলাদাই দৃশ্য। প্রচুর সংখ্যক পর্যটক তাদের লঞ্চের অপেক্ষায় ঘাটের মধ্যে এত পরিমাণে ভিড় জমিয়েছে যে তাদের ভিড় ঠেলে এগিয়ে যেতে বেশ ভালো পরিমাণে পরিশ্রম করতে হলো। আর এখানে সিজন হিসাবে কিন্তু বিভিন্নভাবে এখানে ঘোরানো হয়। আজকে আমাদের যেই ঘাটে নামিয়েছে ওই ঘাটে ফেরত আসতে হবে। এর আগেরবার যখন এসেছিলাম বাম দিকে ওইদিকে আরেকটা ঘাট আছে, ওখান দিয়ে এন্ট্রি করেছিলাম, জাস্ট ভেতর দিয়ে ঘুরে ঘুরে এই ঘাট দিয়ে আমরা এক্সিট করে গিয়েছিলাম। এখানে জোয়ার ভাটা অনুযায়ী বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু ট্যুর করানো হয়, সেটাও আবার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সাইট সিনে। তো আজকে এটা হচ্ছে আমাদের শেষ ডেস্টিনেশন সুন্দরবন। এমন একটা জায়গা, এখানে হরিণ দেখার জন্য, বাঘ দেখার জন্য সবসময় চোখকে মানে মাছরাঙা পাখির মতো সবসময় স্টিল রাখতে হয়, যার জন্য প্রচুর পরিমাণে চোখে প্রেশার পড়ে। সেই জন্য সানগ্লাস মাস্ট, সেটা ছেলেরাই আসুন কিংবা মেয়েরাই আসুন। এই দোবাকিতে এসে এই যে জাল দিয়ে ঘেরা আছে না, এর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে একটা ব্রিজের মতো করা আছে, বিশাল লং, এটা বেশ কিছুক্ষণ সময় লাগে হেঁটে যেতে। আর এই গরমের মধ্যে অনেকেই যাচ্ছে, ঘুরে আসছে। আর এই জাল দিয়ে যদি ফাঁক দিয়ে উঁকি মারা যায় না নিচের দিকে, প্রচুর পরিমাণে দেখতে পাবেন লাল কাঁকড়া রয়েছে। এগুলোর প্রজাতি একটু হচ্ছে আলাদা, এগুলোর সব হচ্ছে একটা করে দাঁড় আছে। আর এখানে আপনারা কিছু কিছু ছবি দেখতে পাবেন যেগুলো এই জালের পাশে সব চিপকানো আছে। এটা হলো দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ার, প্রচুর মানুষ ওপরে দাঁড়িয়ে আছে অলরেডি। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের প্রকৃতিটা সব থেকে ভালো নজর করা যায়। সামনে রয়েছে একটা মিষ্টি জলের পুকুর। এখানে আমি আগেরবার যখন এসেছিলাম এখানে একটা বন্য শুয়োর দেখেছিলাম, আর কিছু হরিণ দূরের দিকে ঘোরাফেরা করছিল, তো সেগুলো ক্যামেরার মধ্যে আসেনি আগেরবার। এত রোদের মধ্যে যেখানে মানুষ আমরা থাকতে পারছি না, সেখানে ওরা কি এখানে আসবে, কি দেখবো আর কি দেখাবো আপনাদের। তবুও বেশ ভালো লাগছে, 2 দিনে 3 দিনের ছুটিতে এরকম সুন্দরবনের মতো ম্যানগ্রোভের জায়গায় এসে ম্যানগ্রোভটাকে ফিল করতে পারছি। আর তার সাথে প্রচুর পরিমাণে মানে হিউজ পরিমাণে মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে। প্রচুর মানুষ এখানে আছে, যাওয়া আসা করতেও দেখছি অনেক মানুষের সাথে কথাবার্তা হচ্ছে, কারো মুখ চেনা, বেশিরভাগ মানুষ সবাই এখানে নতুন আমার কাছে। এই জায়গাতে দাঁড়িয়ে একটা কথা কিন্তু মনে পড়ছে, ওই যে কথায় আছে জলে কুমির, ডাঙায় বাঘ, এবং এই জায়গাতে খাঁচার মধ্যে বন্দি মানুষ। লঞ্চে ওঠার সময়েও সেই একই পরিস্থিতি, সেই রাশি রাশি মানুষ এবং তাদের পাশ কাটিয়ে লঞ্চে ওঠা। এরপর বেশ কিছুটা সময় লঞ্চের সামনে বসেই বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কাটালাম। দুপুর গড়ানোর সাথে সাথেই লাঞ্চ টেবিলে হাজির হলো বিভিন্ন পদে বিভিন্ন খাবারের সমাহার।
এখন ঘড়ির কাঁটায় 1:50 দুপুরের খাবারের মেনুতে কী কী দিয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। একটা বড় সাইজের হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা তার সাথে চৌকা করে এরকম আলু ভাজা, আর এটা হচ্ছে যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এখানে রয়েছে ইলিশ ভাপা, আর এটা হচ্ছে চাটনি। সব কিছু একসাথেই নিয়ে নিয়েছি, একসাথে মানে দেখাবার সুবিধার্থে। তো এরপর শেষে আসবে পাঁপড়। খাবার খেতে খেতে আর একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে খেতে খেতে সবাই এখানে আঙুল দিয়ে দেখাচ্ছে, চিৎকার করছে যে হরিণ। তো এখন খাবার ছেড়ে এখন মানে খাবার খাবো না হরিণ দেখবো, এটাই হচ্ছে বুঝতে পারছি না। আর খাবার দাবারের টেস্ট বলবো অসম্ভব সুন্দর, অসম্ভব। তো সবার খাবার দাবার কেমন লাগছে তোমাদের? কথাই হবে না। খাবারের স্বাদ কেমন লাগলো আপনাদের? আপনার কেমন লেগেছে দিদি? খাবারের স্বাদ কেমন? ভালো। তোমাদের কেমন লাগছে? আমরা তো জমিয়ে একদম জমিয়ে খাচ্ছি। যে হরিণটা দেখা যাচ্ছিল, আমরা কি হরিণ দেখবো? হরিণ ইলিশ মাছের দিকে তাকিয়ে আছে, মানে ভাবো। মাঝে মাঝে যেমন খুব গরম লাগছে না, তেমনি কিছু কিছু সময় এত সুন্দর মানে হাওয়া দিচ্ছে, সেই হাওয়ায় মানে শরীর মন একদম পুরো শান্তি। এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি বাঘের এলাকা, মানে এখানে শুধু বাঘ দেখা যায় এরকম বললে কিন্তু ভুল হবে। আসলে এইটা হচ্ছে বাঘেদেরই এরিয়া, বাঘেদের বাড়ি। তো বাঘেদের পুরো এরিয়ার ভেতর দিয়ে আমরা হচ্ছে কভার করে এখন যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম দোবাকি ক্যাম্পটা আছে, ওটা কমপ্লিট করে হয়তো আজকে ফিরে যাব, আর কিছু দেখতে পাবো না। তো আজকের জার্নিটা এটা এক ধরনের একটা রোমাঞ্চকর, কারণ যেই জায়গা দিয়ে আমরা এখনও যাচ্ছি এখানে সবসময় সজাগ থাকতে হচ্ছে। মানে এই জায়গাতে একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে, মানে জাস্ট কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যেখানে বাঘ কিংবা হরিণ এখানে যখন তখন দেখা যেতে পারে, আর তার জন্য আমাদের পুরো সজাগ থাকতে হয়। এই যে দেখুন, একদম জলেরই ধারে ছোট্ট একটা গাছ আছে, নিচে গাছের পাতাগুলো খাচ্ছে। এখান থেকে আমার লক্ষ্য ছিল গভীর জঙ্গলের ভেতরের দিকে। অল্প কিছুটা আশা রেখেছিলাম ডোরাকাটার দর্শন না পেলেও হয়তো তার পায়ের থাবার দর্শনও হয়তো পেতে পারি, কারণ এই জায়গাতে বাঘকে নদী পারাপার হতে দেখতে পাওয়া যায়। বিকেলের কিছু মুহূর্ত আগে সবাইকে দেওয়া হয়েছিল 2টো করে পেয়ারা এবং 2টো করে শসার টুকরো। খাওয়াটা জাস্ট শেষ করেছিলাম, কিন্তু তার মধ্যেই হঠাৎ কিছুক্ষণ পর সবার কাছ থেকে চিৎকার আসলো, কিন্তু সেটা জঙ্গল দেখে নয়। এই জায়গাটাতে একটা কুমির কিছুক্ষণ আগে ভেসেছিল, এই যে দেখছেন হালকা জলটা হচ্ছে ঘোলাটে। আপনাদেরকে দেখুন হালকা করে আমি জুম করছি, আপনারা দেখলে একটু বুঝতে পারবেন। আপনারা দেখেছেন কি সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ, কালো এই যে দেখুন কুমির, সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। দেখো তুমি, এই দেখুন কুমিরটা দেখুন কিভাবে চলে যাচ্ছে ভেসে ভেসে। এই জাস্ট একটা কুমির দেখলাম, এটা কিন্তু আজকের জন্য আমাদের কাছে খুব বড় একটা পাওনা। আগের বার এখানে এসেছিলাম খালি সেইবার এখানে হরিণ দেখে ফিরে গেছি, কিন্তু এবার হরিণের সাথে কুমিরও দেখেছি। আর দেখতে পাচ্ছেন বোর্ডের সবাই এখন সামনে দাঁড়িয়ে আছে, সব ক্যামেরা হাতে নিয়ে, কিন্তু অ্যাকশন ক্যামেরা থেকে সেটা দেখানো খুবই মুশকিল। আমি হাতে জাস্ট মোবাইলটা ধরে আছি, এরপর আবার যদি ভেসে যায় তাহলে আবার একবার ক্যাপচার করার চেষ্টা করব। কিন্তু যেটুকু আমি ক্যাপচার করেছি সেটুকু দেখুন স্ক্রিনের একদিকে এখন শো করছে, দেখতে পাবেন আপনারা। ওই যে দেখুন ওর সাইজটা কিন্তু বেশ বড়। সন্ধ্যের আগের মুহূর্তটা জলের মধ্যে ভেসে থাকতে দিব্যি ভালো লাগছিল। সূর্যের পড়ন্ত আলোয় ঝকমক করছিল জলের স্রোত, পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সারি সারি ট্যুরিস্টের লঞ্চ এবং বাংলাদেশের মাছ ধরে আনা জাহাজগুলো। এখানেই শেষ আজকের দ্বিতীয় দিনের জলপথে ভ্রমণ। কোন দিক থেকে যে 2টো দিন কেটে গেছে বুঝতেই পারলাম না। এখন আমাদের লঞ্চ এসে ঠেকলো আবার সেই পাখিরালা ফেরিঘাটে। এখন বাজলো ঘড়ির কাঁটায় বিকেল 5টা, আর এখন আমরা নেমে গেছি পাখিরালা ফেরিঘাটে। এখান থেকে এখন চলে যাব সোজা রুমে। এইটা হচ্ছে কেওড়া ফল, এই যে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু খাওয়া যায় চাটনি করে। এই যে দেখুন এইটা হচ্ছে কেওড়া ফল। সুন্দরবনে ঘুরতে আসলে এটাই হচ্ছে একমাত্র ফল যেই ফলটা খাওয়া যায়। এরপর গুটি গুটি পায়ে রুমে গিয়ে প্রবেশ, তারপর সন্ধ্যেটা গরম গরম চিকেন পকোড়া এবং 1 কাপ গরম কফি দিয়ে কাটালাম। আমরা 3 জন 30 মিনিটের জন্য নদীর পাড়ে গিয়ে নিস্তব্ধতার আনন্দও নিয়েছি, এবং রাতের ডিনারে গরম গরম ফ্রাইড রাইস এবং তার সাথে 5 মিশালি সবজি ও চিকেন কষা দিয়ে রাতের খাবারটাও জমিয়ে খেয়েছি। তারপর সকালে ঘুম থেকে উঠে আবার সেই সেম রুটিন। আজকে সুন্দরবনে আমার হচ্ছে 3য় দিন এবং শেষ দিন। রুমের মধ্যে সকাল সকাল চা চলে এসেছে, গরম গরম লাল চা। চা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের লঞ্চের উদ্দেশ্যে, কারণ আজকেও রয়েছে একটা জায়গা আপনাদের ঘুরে দেখানোর জন্য। এবার তাহলে চলুন এখানে আসল যে হোমস্টে রয়েছে, যেখানে আসলে আপনারা সবাই থাকতে পারবেন, সেই হোমস্টের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। নিচেও রয়েছে অনেকগুলো রুম, তার সাথে ওপরেও রয়েছে অনেকগুলো রুম।
আর বেশ বড়সড় কিন্তু হোমস্টেটা দেখতে পাচ্ছেন। আর সামনে এরকম কত সুন্দর দেখুন বাগান আছে। যদি রুম ফুল হয়ে যায় তাহলে যেখানে আমরা আছি তখন ওই জায়গা হচ্ছে সেকেন্ড অপশন, আর তা না হলে আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন। আপনাদেরকে একটা রুম দেখিয়ে দিই। যখন এখানে এসেছি এখানে অলরেডি গেস্ট ছিল, সেই জন্য হচ্ছে গেস্ট বেরিয়ে গেছে। রুমটা হয়তো একটু অগোছালো থাকতে পারে এখন, তাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে দেখুন, এখানে সিঙ্গেল বেড, এইদিকে একটা ডাবল বেড, এখানে পাখার ব্যবস্থা আছে, দুদিকে রয়েছে এরকম খোলা উইন্ডো, এখানে রয়েছে আয়না, এখানে টেবিল, ডাস্টবিন, এখানে অ্যাটাচ বাথরুম, আয়না, বেসিন, এইদিকে রয়েছে কমোড, আর এখানে দেখুন শাওয়ারও আছে। বাথরুমের সাইজটা বেশ ভীষণ বড়। যেহেতু আজকে আমার শেষ দিন, সেই জন্য ব্যাগপত্র নিয়েই একদম রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে যে সুন্দরবনে ঘুরতে আসলে এখানে যদি শরীর খারাপ হয় তাহলে এখানে ডাক্তার পাবেন কোথায়, মেডিসিন পাবেন কোথায়। জাস্ট মানে আমাদের হোটেলের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে একদম এই জায়গাতেই রয়েছে, এই যে দেখুন লেখা রয়েছে ডাক্তারখানা। এই জায়গায় আসলে আপনারা এমনিই চিনতে পারবেন অবশ্য। এটা হচ্ছে রায় ক্লিনিক, এটা ডাক্তারখানা, এখানে মেডিসিন পাওয়া যায়, এখানে ডাক্তারবাবু বসে। তার সাথে কিন্তু বেশ এখানে কিছু কেনাকাটার জিনিসও এখানেও পেয়ে যাবেন এই জায়গাতে। এই সুন্দরবনে এসে ট্যুর চলাকালীন যদি শরীরে কোনো সমস্যা যদি দেখা দেয় না, তাহলে ডাক্তারবাবুকে কল করলে একদম হোমস্টেতে চলে যায়। আর তাছাড়া এই হোমস্টেতে থাকলে তো খুবই সুবিধে, জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে বাইরে বেরিয়ে এসে এখানে আসলেই এখান থেকে ট্রিটমেন্টের পুরো সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এটা শেয়ার করে দিলাম আপনাদের। সুন্দরবনে ঘুরতে এসে বাঁদরে কামড়ানোর অভিযোগ প্রচুর পরিমাণে শুনতে পাওয়া যায়। আর তার জন্য কারণ হচ্ছে যেসব পর্যটকরা এখানে আসে ঘুরতে তারা নিজেরাই। এই কালকে একটা খবর শুনলাম, কে নাকি বাদরের হচ্ছে লেজ ধরে টেনেছে, তাকে দিয়েছে কামড়। তো সেই জন্য এখানে যে ডাক্তারবাবু দেখালাম ডাক্তারখানা, উনি হচ্ছে গেছেন ওখানে ট্রিটমেন্ট করার জন্য। তো এখানে আসলে আপনারা এই জিনিসগুলো অবশ্যই ধ্যান রাখবেন যে আপনারা এদের এরিয়ায় ঘুরতে আসছেন, তো এদের সঙ্গে একটু শান্তি বজায় রেখে জায়গাটাকে ঘুরুন। এখন আমরা চলে এসেছি ফেরিঘাটে। এই যে আমাদের বোট দাঁড়িয়ে রয়েছে ভ্রমণ সাথী, তাহলে চলুন উঠে পড়া যাক। আমাদের শেষ দিনের সকালের খাবারে রয়েছে গরম গরম লুচি এবং চানা মশলা এবং সাথে একটা শুকনো মিষ্টি। এই খাবার শেষ করার কিছুক্ষণ পরেই আমরা গিয়ে হাজির হব আমাদের আজকের এই সুন্দরবন পর্বের শেষ ডেস্টিনেশন লোকনাথ বাবা মন্দিরে। অতিরিক্ত ভিড়ের জন্য আমাদের লঞ্চ যখন গিয়ে ঘাটে ঠেকলো তখন বেশ ভালো পরিমাণেই গরম ফিল করছিলাম। কিন্তু এই জায়গায় সমস্ত রকম ঠান্ডা পানির অনেক দোকান রয়েছে, যেটা এর আগে অন্যান্য জায়গাগুলোতে একদমই ছিল না। কোথাও না কোথাও এই জায়গাকে একটা সুন্দর গ্রাম বলা যেতে পারে। লোকনাথ মন্দিরে যাওয়ার আগে রাস্তার 2 ধারে বিক্রি হচ্ছে বেশ কিছু খাবার, যেমন ডাব, মধু, জাম এবং আরও অনেক কিছু। এই লোকনাথ বাবা মন্দির বেশ প্রাচীন। প্রতি বছর কয়েক লক্ষ ট্যুরিস্ট এই মন্দিরে ভিজিট করেন। মন্দিরের পাশ লাগোয়া এক নতুন প্রজাতির মুরগির দর্শনও পেয়েছিলাম, যার একটা স্পেশাল নাম রয়েছে। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় কাটিয়ে আবার আমরা অগ্রসর হলাম আমাদের লঞ্চের উদ্দেশ্যে। আজকের আমাদের শেষ দিনে আজকে দুপুরে দেওয়া হচ্ছে ইলিশ বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। এই যে দেখুন, এগুলো হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে বিরিয়ানির জায়গা, যাতে না ভেঙে যায় সেই জন্য সব আলাদা করে নিয়েছে আগেই। আর তার সাথে এই যে এটা হচ্ছে চিকেন চাপ। আর বেশি দেরি করে লাভ নেই, অনেক রকম বিরিয়ানি ট্রাই করেছি, চিকেন, মাটন, কিন্তু আজকে প্রথমবার সুন্দরবনে এসে ইলিশ বিরিয়ানি খাচ্ছি। ইলিশ বিরিয়ানির নাম হচ্ছে শুনেছি কিন্তু খাইনি কখনো, এখানে এসে ফার্স্ট টাইম। এই হচ্ছে ইলিশ মাছের পিস, আর এই হচ্ছে বিরিয়ানির চাল, বেশ ঝুরঝুরে এবং হচ্ছে কালারফুল। সাথে রয়েছে একটা বড় সাইজের একটা আলু, একদম সফট। এটা হচ্ছে চিকেন চাপ, একদম গ্রেভির মধ্যে এরকম একটা বড় সাইজের চিকেন দিয়েছে, তার সাথে স্যালাড। কোনো কথা হবে না, দারুণ স্বাদ, দারুণ। প্রথমবার খাচ্ছি, অপূর্ব লাগছে। আর চিকেন চাপের যে গ্রেভিটা আছে এটা দিয়ে বিরিয়ানির স্বাদ জাস্ট হচ্ছে অপূর্ব লাগছে। এই বর্ষার সময় ইলিশ উৎসবে সুন্দরবন ঘুরতে আসলে এরকম কিছু নতুন নতুন ইলিশের আইটেম এই জার্নিটাকে আরও বেশি সুন্দর করে তোলে। যিনি হচ্ছে রান্না করছেন তাকে হচ্ছে ধন্যবাদ দিতে চাইবো। ইলিশ উৎসবে আসতে পেরেছি, ভালো লেগেছে। শীতকালে টার্গেট নিয়েছিলাম, বাট ইলিশ উৎসবে সে এত ভালো লেগেছে। এখানে যেভাবে পরপর খেয়েছি এবং এতটুকু অসুস্থ ফিল হয়নি, তার কারণ হচ্ছে রান্নার গুণ, প্রত্যেকের ব্যবহার, সহযোগিতা, যেরকম মানে ফোনে যেভাবে কথা হয়েছিল, এসে সেই সবটা পাওয়া, বিশ্বাসটা রেখে বলেছিল বিশ্বাস করে আসতে, বিশ্বাস রেখে এসেছি এবং সেই সবটা পেয়েছি। খুব সুন্দর এনজয় করেছি নেচার, খাওয়া দাওয়া থেকে শুরু করে এত খেয়েছি, খাওয়ার পর খাওয়া রাক্ষসের মতন খেয়েছি, কিন্তু শরীরে কোনো প্রবলেম হয়নি। 3 दिन कैसे निकल गए मुझे पता ही नहीं चला। खाना पीना जो भी खाने के लिए अपने समय से नाश्ता सब अच्छा लगा, बहुत गजब लगा। আজকে আমি যেই ট্যুর এজেন্সির মাধ্যমে আজকে ট্যুরটা আমি কমপ্লিট করছি এই 2 রাত্রি 3 দিনের, তো সেই ট্যুর এজেন্সির দাদা আজকে এসেছে।
তার সাথে একটু আপনাদের কথাবার্তা বলিয়ে দিই। দাদার নামটা কি একটু বলে দিন। নমস্কার, আমার নাম শঙ্কর প্রসাদ দাস। আচ্ছা দাদা, এখানে এখন সুন্দরবনে এখানে এখন 2500 টাকা, 2600 টাকা, 2800 টাকা এখন প্যাকেজ চলছে, এই সম্বন্ধে একটু কী বলতে চাইবেন? দেখুন, তারা তো করছে, অবশ্যই করছে, আমি জানি না কীভাবে করছে এবং তাদের কাস্টমারদের তারা সার্ভিসগুলো কীভাবে দিচ্ছে, পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে বা সার্ভিস নিয়ে বা সুন্দরবন নিয়ে কাস্টমাররা কী ভাবছে। তো এটাও কাস্টমারকেও ভাবতে হবে যে তারা কাদের সাথে আসবে। মেন কথা হচ্ছে একটা ট্যুর অপারেটর কী সার্ভিস দিচ্ছে সেটা নিয়ে কথা। তো তাদেরকে নিয়ে বেশি কথা বলবো না আমি যেটা করছি বা যেভাবে অর্গানাইজ করছি, আমি আমার কাস্টমারকে নিয়ে সেভাবেই থাকতে চাই, তাদেরকে ভালো সার্ভিস দিতে চাই, তারাও যেন ঘুরে যায় এবং মনে রাখে আমাদেরকে, হ্যাঁ গেছিলাম যে অর্গানাইজের সঙ্গে, তারা সত্যি ভালো। তো আমরা এবছর সুন্দরবন ইলিশ উৎসবটা এই নিয়ে 5ম বছর, আর সুন্দরবনে ট্যুর করছি প্রায় 17 থেকে 18 বছর আমরা। তো সেই নাম বা সুনাম ধরে রাখতে চাই, কাউকে ঠকিয়ে কিছু করতে চাই না। এবছর সুন্দরবনের যে ইলিশ উৎসবের চলছে, এখনও চালাচ্ছি, তো এবছর প্রাইসটা একটু কম রাখা হয়েছে, 3000 থেকে স্টার্ট করা হয়েছে, মানে 4 শেয়ারিং হলে 3000 টাকা, ট্রিপল শেয়ারিং হলে 3300 টাকা, আর ডবল শেয়ারিং হলে 3600 টাকা, আর এসি হলে 500 টাকা করে এক্সট্রা পার নাইট এটা চার্জ করা হবে। সারা বছর এক থাকে না, চেঞ্জ হতে থাকে? কখনো এক থাকে না, এটা ভ্যারি করে, সিজন টাইমে আর একটু আপ হয়ে যায়, ওটা 3500 আপ হয়, ওটা তখন 3500-3600 করে স্টার্টিং হয় তখন। 3 দিনের সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো আপনাদের? দারুণ মজা করছি সবার সাথে, সবাই একসঙ্গে একটা পরিবারের মতো আজকে পুরো জার্নিটা কমপ্লিট করলাম। আর আমাদের এই যে ট্যুর প্যাকেজ, সেটা হচ্ছে ক্যানিং স্টেশন টু ক্যানিং স্টেশন, মানে ক্যানিং স্টেশন থেকে আমাদের পিক আপ হয়েছে ক্যানিং স্টেশনে, ওখানে আমাদের হবে ড্রপ। তাহলে চলুন স্টেশনের দিকে যাওয়া যাক এখন। এইবারে আপনাদের বলে দিই আপনারা এই ট্যুর বুক করবেন কিভাবে। এখানে ক্যানিং স্টেশনে যদি আসেন, ক্যানিং স্টেশনটা দেখুন, স্টেশনের এক্সিটের বাইরে বেরিয়েই একদম অপোজিটে রয়েছে এখানে দাস ট্রাভেলস সুন্দরবন, দাস ট্রাভেলস, ফোন নাম্বার দেওয়া আছে। কাউন্টারটা আপনাদের একবার দেখিয়ে দিই ভালোভাবে। এই যে দেখছেন, এটা হচ্ছে এখানে কাউন্টার, বুকিং কাউন্টার, ইনি হচ্ছেন ওনার। তো আপনারা এখানে এসেও বুক করতে পারেন, কিংবা নাম্বার দেখুন আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এখন, তাছাড়া ডিসক্রিপশানে তো দেওয়া থাকবেই, অবশ্যই আপনারা ফোন করে বুকিং করে নিতে পারবেন। আর কত কি প্রাইজিং সেগুলো দাদা যদিও বলে দিয়েছে, তবুও দেখুন ডিসক্রিপশানে আমি নিচে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা চেক আউট করে নিতে পারেন। তাহলে এই জায়গাতে এসে হলো আজকে আমাদের ট্যুর হচ্ছে শেষ। তো ক্যানিং থেকে এবার আমরা বিকেল 4:10 আশেপাশে একটা ট্রেন আছে শিয়ালদা লোকাল, ওই ট্রেন ধরে আমরা চলে যাবো শিয়ালদা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার কোনো নতুন জায়গায় নতুন কোনো ট্রিপে। সবাই ভালো থাকবেন, টাটা।